যারা আপনারা উপস্থিত আছেন আমাদের পক্ষ থেকে, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা, নমস্কার, সালাম। প্রার্থীর কোনো দাম নেই, সেই অর্থে মূল্য নেই। তারা নির্বাচিত হলে তারা লড়েন, তাদের প্রার্থী আমরা সবাই। আমি প্রার্থী, ডক্টর সুজন চক্রবর্তী প্রার্থী, নিরঞ্জন থেকে আরম্ভ করে হিমাংশু থেকে আরম্ভ করে আমার পিছনে যারা আছেন সবাই প্রার্থী। মায়ের প্রশান্ত দা পর্যন্ত, যিনি এমএলএ ছিলেন, এমপি ছিলেন, তিনিও প্রার্থী। আপনারা সবাই প্রার্থী, কারণ আমরাই মানুষের কাছে যাই মানুষের সমর্থন প্রার্থনা করতে। প্রার্থী যে ওই প্রত্যেকটা লোকের কাছে পৌঁছয় না। সেটা কিভাবে যেতে হবে, আগের দিন যখন আমি তমলুকে এসেছিলাম, একদিন আগে, পরশু দিন, না না আমি ঠিকই বলছি, আগের দিন আমি তমলুক হয়ে কাঁথি গেছি। তমলুকে একটা সভা করেছি তোমাদের নেতাদের। তাহলে ভেবে চিনতে বল। তখন তমলুকে এই এলাকার দায়িত্বে যারা আছেন কয়েকজন নেতা, তাদের সঙ্গে কথা বলছিল। তো আমি ওদের, হয়তো আপনাদেরও আগে বলে থাকবো, অনেকে শুনে থাকবেন পুরনো লোক যারা, সেটা হচ্ছে মহাভারতের একটা কাহিনীর কথা মনে করিয়ে দিলাম। মহাভারতের কাহিনীটা হচ্ছে, যারা মহাভারত পড়েছেন তারা জানেন, আমি ওগুলো পড়েছি, শাস্ত্র ফাস্ত্র। এই যারা আছে আমাদের হিন্দু ধর্মের যারা আছে সে শাস্ত্র, আর যদি আপনি আমাকে বলেন কুরআন শরীফ কি বাইবেল, পুরনো টেস্টামেন্ট, নতুন টেস্টামেন্ট থেকে আদিবাসীদের ধর্ম, সারনা ধর্ম, এসব পড়েছি জানবার জন্য, ধর্ম করবার জন্য। আমার কোনো ধর্ম নেই, তো আমি তার মধ্যে যাচ্ছি না। আমি বলছি এটা এই জন্যে, বোঝবার জন্যে, যখন কুরুক্ষেত্র যুদ্ধ হবে তার আগে সাজ পড়ে গেছে কে কোন দিকে যাবে, কারা কৌরবের পক্ষে থাকবে, কারা পাণ্ডবের পক্ষে থাকবে, এইসব হচ্ছে। আর এই গিয়ে ওকে ধরছে, ও গিয়ে তাকে ধরছে, সেসব যখন চলছে, একজন তখনও বোঝা যাচ্ছে না কোন দিকে থাকবেন, পরিষ্কার না তিনি কি করবেন। তার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ। এখন সেই শ্রীকৃষ্ণ, উনি দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমোচ্ছিলেন। তখন মহাভারতে যা আছে আমি তাই বলছি, ভাষাটা তো আমি আর মুখস্থ করে বলছি না। এখন সেই সময় দুই পক্ষেরই লোক, কৌরব পক্ষের আর পাণ্ডব পক্ষের, আর শ্রীকৃষ্ণর কাছে যাকে তাকে পাঠানো যায় না, বুঝতে পারছেন, সাধারণ ভোটার নয় তো। সুতরাং ওকে পাঠিয়েছে, ওখানে কৌরব পক্ষের এসছেন স্বয়ং দুর্যোধন, মানি দুর্যোধন, রাজা দুর্যোধন। পাণ্ডবরা তো বনবাসে ছিল। এখন উনি ঢুকে দেখেন যে শ্রীকৃষ্ণ ঘুমোচ্ছেন, তো ওকে ওঠাননি। দেখলেন যে মাথার কাছে একটা চেয়ার আছে, পায়ের কাছে একটা চেয়ার আছে বসবার। উনি মানি মাথার কাছে চেয়ারটাই বসলেন। অর্জুন ঢুকলেন, উনি কোনো চিন্তা না করে পায়ের কাছে চেয়ারটায় বসলেন। শ্রীকৃষ্ণর ঘুম ভাঙল, আর উঠলে যা হবে, যে আপনার মাথার কাছে যদি একটা চেয়ার থাকে, আপনি যদি উঠে এরকম করে বসেন, তাহলে যে সামনে আছে তাকে দেখতে পাবে, পায়ের কাছে যে আছে তাকে দেখতে পাবে, মাথার এদিকে যে বসে আছে তাকে তো দেখতে পাবেন না। শ্রীকৃষ্ণের তাই হলো, অর্জুনকে দেখলেন। ওদের সম্পর্ক হচ্ছে সখা, সখা মানে বন্ধু। যে সখা তুমি কেন, কি ব্যাপারে এই দুপুরে? বললে না, ওই যে যুদ্ধ বুদ্ধ হবে কুরুক্ষেত্রে, কৌরব পাণ্ডব, আমি আপনার একটু সাহায্য চাই, সমর্থন চাই। তো কৃষ্ণ বললেন, আমি যুদ্ধ বুদ্ধে নেই, যুদ্ধ বুদ্ধ করবো না, তবে তোমাকে আমি কথা দিলাম, তুমি আমার বন্ধু সখা, তুমি এসেছো এই দুপুরে, তাই কি বলে এখানে
আমি কথা দিলাম আমি তোমার রথের সারথি হব। তুমি যে রথ নিয়ে যুদ্ধ করতে যাবে আমি তোমার রথের সারথি হব। তারপর আমি কথা বাড়াচ্ছি না। যুদ্ধের সময় তো অর্জুন প্রায় এই ধনুক ওসব নামিয়ে রেখে দিয়েছিলেন যে এই কি রে বাবা, এরা সব তো আমার পরিবারের লোক ওপাশে, আর সে তাদের সঙ্গে কি করব। আর শ্রীকৃষ্ণ তাকে বোঝাচ্ছেন এই যে কথোপকথন এইটা নিয়ে হচ্ছে গীতা, শ্রীমৎ ভাগবত গীতা। এসব আপনি মোদি বলুন আর তার দিদিকে বলুন, এসব আপনি পাবেন না। ওরা এসব পড়াশোনা করেন, আমি আপনাকে নিশ্চিত করতে পারি। লিখে নিতে পারেন না। এদের প্রার্থীদের জিজ্ঞেস করুন, তাও পারবে না। ওরা অনেক আইন কানুন অনেক কিছু বলতে পারবে, কিন্তু এসব পারবে না। ব্যাস, অর্জুনের কাজ হয়ে গেল, রথের সারথি হবেন। উনি চলে গেলেন। এবারে উনি ওইরকম করে উঠেছিলেন, এবারে ঘুরে বসলেন, মানে খাট থেকে নামতে হবে তো, উঁচু খাট পালঙ্ক, নামতে হবে। ঘুরে দেখেন যে ও বাবা, ডান পাশে দুর্যোধন। বললেন রাজা আপনি আপনি এসছেন এখানে? দুর্যোধন বললেন হ্যাঁ। তো মুশকিল হচ্ছে যে আপনি তো সব কথা দিয়ে দিলেন অর্জুনকে, আপনি ওর রথের সারথি হন। আমি তো আপনার সমর্থন প্রার্থনা করতে এসেছিলাম, আমাকে তো শূন্য হাতে ফিরে যেতে হবে। শ্রীকৃষ্ণ বললেন না না, শূন্য হাতে ফিরবেন না। আপনি আপনি এসছেন, মাননীয় মানি ব্যক্তি আপনাদের, আপনি আপনি যে এসছেন সমর্থনের জন্য, আমি তো ওর সারথি হব, কিন্তু আমার মতো দেখতে একই রকম, এই একই শরীর, একই চেহারা, এই অনেক সৈন্য আপনার হয়ে লড়াই করবে, তবে কিনা বুঝবেন ওরা একটাও বাঁচবে না এই দেশ। যাই হোক, এটা হচ্ছে মোটামুটি মহাভারতের কাহিনী, যারা পড়েছেন তারা জানেন। আমি আপনাদের বলতে চাচ্ছি, আমাদের কাছে শ্রীকৃষ্ণ, ঈশ্বর, আল্লাহ যা কিছু হচ্ছেন সে হচ্ছে মানুষ, 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 মানুষ ছাড়া কিছু নেই। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। মানুষকে যে ভালোবাসে না তার কোনো ধর্ম কর্ম ইত্যাদি বলা সাজে না। আমরা মার্ক্সবাদীরা আমরা মনে করি, মার্ক্স একটা কথা বলতেন, অনেকদিন আগে লিখেছিলেন, কিন্তু সে কথা সারা পৃথিবীতে এখনো চলে, যে শেষ বিচারে ইতিহাসকে তৈরি করে। ইতিহাস আপনারা সবাই পড়ে থাকবেন বা শুনে থাকবেন। ইতিহাসকে তৈরি করে যারা যুদ্ধ করে, যাদের কামান আছে, যারা হাতে পরমাণু বোমা আছে, যে তীর ধনুক আছে, তাই দিয়ে ইতিহাস তৈরি হয়। ইতিহাসের বই যদি আপনি উল্টান, ওই নবাব বাদশাহ রাজা মহারাজাদের ছবি পাবেন। তারা ইতিহাস তৈরি করে না, ইতিহাস তৈরি করে মানুষই তৈরি করে। ইতিহাস মানুষ ছাড়া কোনো ইতিহাস তৈরি হয় না, সমাজ পরিবর্তন হয় না, বদলায় না। সুতরাং সেই মানুষ আমাদের শ্রীকৃষ্ণ, ঈশ্বর, আল্লাহ যাই ভাবুন বা কিছু নেই ভাবুন, তার কাছে আমাকে পৌঁছতে হবে। যদি ঘুমিয়ে থাকে অপেক্ষা করতে হবে, পায়ের দিকে চেয়ারটায় সেইখানে বসতে হবে, মাথার উপরে যে এরকম করে বসলে হবে না। আর সেই রকম বলতে হবে যে আমি প্রার্থী, এসেছি প্রার্থনা, আপনার সমর্থন চাই। কুরুক্ষেত্র যুদ্ধ না, আগামী লোকসভা নির্বাচনে কি হবে, দেশের সরকার কে করবে, সেই জন্য লড়াইতে আপনার সমর্থন চাইতে এসেছি, ভিক্ষা করতে এসেছি। আপনি প্রার্থী খুঁজছেন কেন? একটা তালিকা ফালিকা বেরোবে। আমি রাত্রি কি বলে কালকে শুতে গেছি প্রায় দুটোই, মানে দিল্লিতে পলিট ব্যুরো মিটিং ছিল, সেই জন্য কি বলে আপনার এখানে এগুলার সভা করে গেছি রাত্রে। তারপরের দিন গেছি দিল্লি, দিল্লি করে তারপরে এখানে যখন নামলাম দমদমে, তখন কি বলে 12টা বেজে গেছে। কাজে আজকের তারিখ ধরতে পারে, মানে আজকে এসছি বলতে পারা যায়, যেরকম ক্যালেন্ডার দেখলে যা হয়।
আমাকে নিরঞ্জন জিজ্ঞেস করছিল, বা আপনি তো আজকে খুব ভালো পোশাক পরেছেন। আমি, ভাই এটা দিল্লির পোশাক, তো দিল্লি গেলে আমাকে পোশাক একটু বদলে যেতে হয়। তো আমি এখন বলছি আপনাদের যে আমাদের পলিট ব্যুরো কালকে মিটিং করেছে, এসব করে যা আমাদের নীতি তাই ঠিক আছে। নীতিটা আপনারা শুনেছেন যে সারা দেশে আমাদের 1 নম্বর লক্ষ্য হচ্ছে বিজেপিকে বিচ্ছিন্ন করো এবং পরাস্ত করো, হটাও মোদী সরকার। আর পশ্চিম বাংলায় রাজ্যে রাজ্যে আমরা এখানে কংগ্রেসকে বলছি, কথা হচ্ছে, আমরা এখানে আইএসএফ তাদের সঙ্গে কথা বলছি, বামফ্রন্টের সঙ্গে তো মিটিং করছি। আজকে এখানে আসার আগে সকালে উঠে আমাকে হাজিরা দিতে হয়েছে অফিসে, কারণ আমাদের বাম দলগুলি যারা প্রতিদ্বন্দ্বিতা করেন তাদের সঙ্গে কথা বলতে কি হবে না হবে এসব করে এখানে এসেছি। আবার ফিরে যেতে হবে, কিছু কাজ বাকি আছে, তাড়াহুড়ো করে ওইসব করছি আমরা। কিন্তু আমাদের কি বলে ওখানে এই যে নীতিটা আমরা ঠিক করেছি যে আমরা সবাইকে বলব, বামফ্রন্ট তো আছে, তার সঙ্গে বামফ্রন্টের বাইরে যে বাম আছে, বাম দল আছে, সিপিআইএম এর লিবারেশন, তাকেও আমরা বলেছি। এমনকি এসইউসি কেও বিমানদা বার্তা পাঠিয়েছেন। যাই হোক, আমি এত কথায় যাচ্ছি না। অর্থাৎ তাছাড়া কংগ্রেস আর আইএসএফ ইত্যাদি ইত্যাদি যাদের সঙ্গে রেখে আমরা লড়বার চেষ্টা করছি, বাকি সব শক্তিকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই তৃণমূল বিজেপির বিরুদ্ধে তাদের পরাস্ত করবার জন্য। বিজেপি অপরাজেয় না, ও হিসাব তো আছে, খুব বেশি হলে এই শেষ হিসাব যদি আপনি ধরেন কয়েকটা বিধানসভার, তাহলে 40% ভোট পায়। 100 জনের মধ্যে 40টা ভোটার বিজেপিকে ভোট দেয়। আর একটা বড় ইন্টারভিউ দেখেছি, যাই হোক ওই কথায় আমি যাচ্ছি না, ওটা ইংরেজি ইন্টারভিউ, বিদেশের বিখ্যাত অধ্যাপক তিনি বলছেন 37% ওদের হিসাবে, মানে খুব বেশি হলে বিজেপির পক্ষে 37টা লোক আছে। তাহলে কি করে আছে মোদী? তার কারণ বাকি যারা আছেন তাদের মধ্যে যদি ভাগ বিভাজন তৈরি করা যায়, তাহলে ব্রিটিশরা যেরকম করেছিল 200 বছর ধরে, ভাগ করো আর শাসন করো, তারপরে স্বাধীনতা, তারপরে আমাদের দেশের সংবিধান, সেই সবটাকে ভাঙছে, হাতুড়ি মেরে মেরে ভাঙছে এই সরকার, বিজেপির সরকার। কংগ্রেসের সঙ্গে তো আমরা লড়াই করেছি, কমরেড সুজন চক্রবর্তী বলেছেন আপনাদের, আমাদের সেসব তো আমরা কখনো ভুলে যাইনি, যে আমাদের কিরকম করে আক্রমণ হয়েছে, এখানে খাদ্য আন্দোলনে কত শহীদ হয়েছিলেন ভুলে যাইনি আমরা ভুলে যাইনি কেমন করে 67-তে দুটো বামপন্থী দল, আমরা একদিকে একটা ফ্রন্ট, তার নাম ইউএলএফ, আর একটা ইউএলএফ, তারা আল্লাহ করে লড়াই করেছি। জ্যোতিবাবুকে ভোটের আগের দিন সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন, আপনারা দুজনে মিলে যদি সরকার করার মতো ক্ষমতা হয় কি করবেন? আপনারা পরস্পরের বিরুদ্ধে লড়াই করছেন। জ্যোতিবাবু বলেছিলেন, নির্বাচনের পরে মানুষ যা রায় দেবেন, যদি কংগ্রেসের বিরুদ্ধে রায় দেন, আমাদের দুজনকে এক হতে হবে, এক জায়গায় থাকতে হবে। তাই হয়েছিল, তাই যুক্তফ্রন্ট তৈরি হয়েছে। আর সেই যুক্তফ্রন্ট সরকার ওরা থাকতে দেয়নি, ভেঙে দিয়েছে প্রথম যুক্তফ্রন্ট সরকার, ভেঙে দিয়েছে তারপরে দ্বিতীয় যুক্তফ্রন্ট সরকার। অজয়বাবু, উনি শ্রদ্ধেয় লোক, আমি বিশেষ কিছু বলছি না, কিন্তু উনি শেষ পর্যন্ত সেই সরকারের বিরুদ্ধে অনশনে বসেছিলেন। আর 70 সালে দ্বিতীয় যুক্তফ্রন্ট সরকার ভেঙে দেওয়ার পর শুরু হয়েছিল আমাদের উপরে আক্রমণ, আদা ফ্যাসিস্ট সন্ত্রাস। আমাদের পশ্চিমবাংলায় আমাদের 1100 কর্মী খুন হয়েছিলেন, অন্যদের যোগ করলে 1400 কর্মী খুন হয়েছিলেন। সেই সময় থেকে 77-এর মধ্যে
20,000 কমরেড ঘর ছাড়া হয়েছিলেন, 70,000-এর বেশি মিথ্যা মামলা হয়েছিল। এই আক্রমণের পরে আক্রমণ রুখে 72 সালে নির্বাচনে শুনলেন আপনারা জ্যোতিবাবু তার নিজের কেন্দ্র যেখান থেকে তিনি এতবার জিতেছেন, কংগ্রেসের বড় বড় নেতাকে পরাস্ত করে সেইখানে ভোট চলতে চলতে খবর এলো ভোট হচ্ছে না, জালিয়াতি হচ্ছে। এবং তার মধ্যে আমাদের পার্টি ঘোষণা করেছিল যে এই বিধানসভায় আমরা বয়কট করলাম, এই বিধানসভায় আমাদের যে কজন নির্বাচিত হন তারা যাবেন। 12 জন জিতেছিলেন আমাদের, যদ্দূর খেল 12 হবে, 12 জন, হ্যাঁ 11 জন, ঠিক এখন জিতেছিলেন। কিন্তু সেই 11 জন একজনও বিধানসভায় শপথ নিতে যাননি, 5 বছর বিধানসভায় যাননি, মাইনে তোলেননি, ভাতা তোলেননি, এমএলএ হিসাবে কোনো কাজ করেননি। বয়কট করেছিলাম আমরা বিধানসভা। আজকে আর তারপরে খালি আমরা বলেছিলাম পশ্চিম বাংলার উপরে আজকে যে আক্রমণ হচ্ছে সেই আক্রমণের পাশে যদি ভারতবাসী না দাঁড়ায়, মনে রাখবেন সারা দেশে আক্রমণ প্রসারিত হবে। তাই হয়েছিল, সারা দেশে জরুরি অবস্থা জারি হয়েছিল, তারপরের দিন ইত্যাদি ইত্যাদি। আমি সব কথায় যাচ্ছি না। আর কমরেড সুজন চক্রবর্তী বলেছেন আপনাদের যে কেমন করে 77-এর সেই জরুরি অবস্থার পরে নির্বাচনে কংগ্রেস প্রথম পরাস্ত হয়েছিল। না, ভাবিনি যে সত্যি সত্যি কংগ্রেস হারবে, ইন্দিরা গান্ধী হেরে যাবেন, সঞ্জয় গান্ধী হারবেন, ইত্যাদি ইত্যাদি, এসব ভাবিনি। কিন্তু মানুষ রায় দিলেন, মানুষ ইতিহাস তৈরি করেছিলেন। আমরা বুক ঠুকে কেউ বলতে পারবো না, আমাদের বয়সে যারা ওই লড়াই সময় থেকে আছি, আমরা কেউ বুক ঠুকে বলতে পারবো না। কি প্রশান্ত দা, কি বুঝেছিলেন নাকি আপনি? না, আর ফল বেরোচ্ছে। এবং ওই তখন আবার এখানে অল ইন্ডিয়া রেডিও ওইসব বলতো না, কোথায় ভয়েস অফ আমেরিকা, কোথায় বিবিসি, ওখান থেকে দেশের খবর জানতে হতো, এখনো জানতে হয় এখন। আমি সব কথা বলেও আপনাদের বলছি, সেই অবস্থা যা ছিল তার চাইতে আরো ভয়ঙ্কর হচ্ছে এই অঘোষিত জরুরি অবস্থা যা মোদির সময়ে কায়েম হয়েছে। এরকম বিপদ আমরা কখনো দেখিনি। কারণ মানুষকে বিভাজনের চেষ্টা হচ্ছে, দাঙ্গা বাঁধাবার চেষ্টা করা হচ্ছে ধর্মের নামে। ওই সময় ইন্দিরা গান্ধী যাই করুন, ওই সংবিধানে দুটো কথা যোগ করে দিয়েছিলেন, ধর্মনিরপেক্ষতা আর সমাজতন্ত্র, আমাদের দেশ কি হতে হবে। উনি ওর নীতি নিয়ে লড়ছিলেন, আমরা তার বিরুদ্ধে ছিলাম। কিন্তু আমি বলতে পারবো না যে এখন যে আক্রমণটা হচ্ছে তার চেয়ে ওটা বড় আক্রমণ ছিল না, ওইটার চাইতে এইটা অনেক বড় আক্রমণ যে আক্রমণ হচ্ছে। কারণ আক্রমণটা যে কি তাই অনেকে বুঝতে পারছেন। আচ্ছা, বোঝেননি কি সত্যি সত্যি যখন হঠাৎ করে নোট বাতিল বলে ঘোষণা শুনলেন? আমি তো এখানেই ছিলাম যখন এসছি, এখানে কোলাঘাটে, ওখানে কি বলে যাচ্ছিলাম, ওখানে কি একটা কাজে মিটিং এ, কিছু বিরাট লম্বা লাইন পড়েছে ব্যাংকের সামনে। আর সেই বিরাট লম্বা লাইনে দেখতে পাচ্ছি যে একজন অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তার হলে একটা মুশকিল হচ্ছে যে এক সময়, আমি তো এখন ডাক্তারি করি না, কিন্তু কেউ অসুস্থ হয়ে পড়লে দেখি ওদের সঙ্গে কথাবার্তা হয়। 100 জনের বেশি লোক লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মারা গেছে। 1 পয়সা কালো টাকা উদ্ধার হয়েছে। বলেছিলেন আমি এই সব কালো টাকা উদ্ধার করবো, আর সুইস ব্যাংক থেকে নিয়ে আসে আমি ফিরে এনে আপনাদের প্রত্যেকের বাড়িতে। বাবা, 15 লাখ টাকা করে পাইনি, 15 লক্ষ টাকা করে প্রত্যেকের পাঠিয়ে দেব সুইস ব্যাংক থেকে এনে। আমি জিজ্ঞেস করুন, যারা বিজেপি করছেন, বিজেপির সমর্থন, তারা যদি কেউ আমাদের কথা শুনছেন, আমি তাদের বিনীতভাবে নম্রভাবে জিজ্ঞেস করছে, আপনি তো ভাই বিজেপি ছিলেন না, হয়তো আমাদের সঙ্গে ছিলেন, হয়তো কোনো জায়গায় ছিলেন। বিজেপি তো, আমি যখন বিরোধী দলে বামফ্রন্ট সরকার চলে গেছি, একজন মাত্র এমএলএ কথা বলতে দাঁড়াতেন, আর এই তৃণমূলের রাজত্বে তা 70 পেরিয়ে গেছে, 1 থেকে 70 বাংলার ইতিহাসে যা কখনো হয়নি।
কিন্তু আপনি তো খেয়াল করবেন, বিজেপিতে গেছেন, আপনি কি ওই 15 লাখ কি 15 পয়সায় পেয়েছেন? নোটগুলো বাতিল হতে আপনার হয়রান হয়নি? অর্থনীতি ধাক্কা খায়নি? জবাব দেবেন কি মোদী যে আপনি যে এইসব কথা বলেছিলেন নোট বাতিলের আগে, তার আগে, ভোটের আগে যে সব কথা বলেছিলেন, আর জবাব চাইবেন না? আপনি মিনমিন করে বলবেন কেন? জবাব তো দিতে হবে মোদীকে। আপনি এইসব কথা বলেছিলেন, কি করেছে? উল্টে আমাদের টাকা ওর বন্ধু নীরব মোদী কি ললিত মোদী আর কি সব লোকগুলোর নাম এখন ভুলে যাই আমি, একটা একটা করে এখানকার টাকা নিয়ে ব্যাংকের টাকা মেরে দিয়ে বিদেশে গিয়ে বসে আছে আর হাওয়া খাচ্ছে। আপনার 10 বছর সরকার হয়ে গেল, এখানে যে মুখ্যমন্ত্রী আছেন আমাদের তৃণমূল দল, তারা তো লাখ লাখ টাকার, লাখ লাখ কোটি টাকা, কি বলে টাকা, কোটি টাকা, শত কোটি টাকা, ধরে নিন হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা তারা লুট করছে। জানেন আপনারা সব, এগুলো আমি যাচ্ছি। কিন্তু মোদী সরকার যে লুট করছে সে হাজার কোটি না, লক্ষ কোটি, লক্ষ কোটি। একের পিঠে আপনাকে 12টা শূন্য বসাতে হবে, তবে যা হয় তাকে ইংরেজিতে কি বলে, ট্রিলিয়ন বলে। যাই হোক, বিরাট পরিমাণ। আপনি ভাবুন, ওই তো যা হলো, কালো টাকা নিয়ে যা হলো, তারপরে ওই 5,000 টাকার নাকি একটা নোট করেছিলেন, সেটা ফেরত দিতে হয়নি। আপনি লাইনে দেখেছেন যারা ফেরত দিচ্ছিল তারা কি 5,000 টাকা নোট তাদের কাছে ছিল নাকি? যারা 5,000 টাকা নোটের সংখ্যা কমাবার জন্য নিয়েছিল তখন নতুন নোট, সেইগুলোকে দিয়ে লাইনে তাদের দাঁড়াতে হতো। এবার এ তো আপনার চোখের সামনে, বন্ধ থাকতে পারি আমরা এসব বিষয়ে? উনি বলতেন জিএসটি আমি, যা হচ্ছে, মুখ্যমন্ত্রী যখন ছিলেন, জিএসটি আমি কমিয়ে দেব, পেট্রোলের দাম কমিয়ে দেব, ডিজেলের দাম কমিয়ে দেব, রান্নার গ্যাসের দাম আমি এই করব সেই করব, উজালা বাড়িতে বাড়িতে চলে যাবে। হ্যাঁ, উনি কিছু করেননি আমি তা বলছি না, কিন্তু এখনকার খবরটা কি? বছরের পর বছর যখন দেশে, সারা বিদেশে, দুনিয়াতে যখন দাম কমতে আরম্ভ করেছে, তখন আপনি দাম বাড়িয়েছেন আর লুট করেছেন। এই জিএসটি করেন, এসব কথার জবাব দেবেন না। আমাদের প্রচার আক্রমণাত্মক হতে হবে। আমরা ওদের মতো মিথ্যা কথা বলে আজ তৃণমূল কি বিজেপির মতো আমরা তা করিনি। ওদের কথায় কথায় মিথ্যা, প্রত্যেক দিন মিথ্যা, মিথ্যার পরে মিথ্যা। আমরা বুক চাপড়ে বলতে পারি ওই সব রেকর্ড, ভিডিও রেকর্ড থেকে আরম্ভ করে সব রেকর্ড তো আছে না, আপনাদের অভিজ্ঞতায় মস্তিষ্কে কেউ ভুলে যাবে। বলেছিলেন কিরকম করে বেকারদের কাজ দেবেন, 2 কোটি বেকারকে কাজ দেবেন। আরে 2 কোটি কি ভাই, আপনার বাড়িতে যদি 2টো বেকার থাকে, বিজেপির নেতা হন যাই হন, আপনার 2টো লোকের যদি চাকরি হয়ে থাকে তাহলে বিজেপিকে দিন, সমর্থন করুন। আর যদি না হয়ে থাকে প্রশ্ন করুন কেন কাজ হয় না? 2 কোটি বেকারকে কাজ, 2 কোটি কি 2,000 20,000 কজনের চাকরি হয়েছে? না, চাকরি গেছে, যারা কাজ করতো তাদের কাজ চলে গেছে, যাদের স্থায়ী কাজ ছিল তাদের কাজ নেই, তাদের গ্রামে কাজ ছিল ছেড়ে বাচ্চা বউকে নিয়ে তালা ফেলে দিয়ে চলে যেতে হচ্ছে ব্যাঙ্গালোর, চলে যেতে হচ্ছে মুম্বাইতে, দিল্লিতে। আর দেখেছেন যখন এই কি উনি ঘোষণা করলেন, করোনা হলো, উনি ঘোষণা করলেন কি বলে, এই ঘন্টা ফন্টা বাজিয়ে, লাইট নিভিয়ে আর কি সব করে, ঘন্টা ঘন্টা বাজাও, করোনা চলে যাবে। তারপরে যে সংকট হলো আমাদের অর্থনীতিতে, বললে শেষ হবে না। আর লুট আপনি করেননি এই পেগাসাস সফটওয়্যার। আরে আপনি বিজেপি করুন, কংগ্রেস করুন, তৃণমূল করুন, কিছু না করুন, আপনার পেগাসাস সফটওয়্যার আপনার উপরে প্রত্যেক দিন নজর রাখছে। আপনি মোবাইলে কি দেখছেন, কাকে কি বললেন, আপনি কি দেখতে ভালোবাসেন, আর আপনাকে সেটা সরবরাহ করা, আপনার মাথা খাওয়া, আপনার ছেলেপুলেদের মাথা খাওয়া। অনেকের হাতে আর কিছু নেই, মোবাইলটা আছে, সেই মোবাইল দিয়ে পেগাসাস সফটওয়্যার আপনি ইসরায়েল থেকে আনেননি, কত টাকার ব্যাপার। আপনি ওখানে দুর্নীতি করেননি, আপনার বিনা পয়সায় পেয়েছেন। আপনি যখন আমেরিকা থেকে কি বলে ফ্রান্স থেকে আপনি বিমান কিনলেন,
আগের সরকার যে ছিল, আপনার আগে ছিল, তারা কংগ্রেস সরকার ছিল, কোনো সন্দেহ নেই। সেই কংগ্রেস সরকারের সময় যে চুক্তি হয়েছিল, সেই চুক্তিতে অর্ধেকের বেশি বিমান আমাদের ভারতে তৈরি হওয়ার কথা, আমরা এখানে তৈরি করতাম, আর বাকিটা ওরা দিত ফ্রান্সের। আপনি একটাও তৈরি করার দায়িত্ব নিলেন না, অতগুলো বিমানও কিনলেন না, আর তার চাইতে অনেক বেশি দাম দিয়ে আপনি কিনলেন। কমিশন 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 আজ পর্যন্ত হয়েছে? হয়নি। একে না বের করলে আপনি এসব বুঝতে পারবেন। আদানি আম্বানি কি করে এত টাকা হলো? আদানি কয়লা আনছে বাইরে থেকে। কয়লা আপনাকে কিনতে হয়, বিজেপি করুন, তৃণমূল করুন, যে কোনো পার্টি করুন না করুন, আমাদের মুখ দেখলে আপনি মুখ ফিরিয়ে নিতে পারেন, কিন্তু একবার ভাবুন, কয়লা আর কয়লাজাত যা কিছু পেট্রোল ডিজেল থেকে আরম্ভ করে যা কিছু তৈরি হয়, তার তো দাম আপনাকে মেটাতে হয়। এবং সেই কয়লার দাম আপনি ভাবুন, উনি বিদেশ থেকে কয়লা আনছেন, আমাদের দেশের কয়লা না। আদানির জাহাজে আসছে, আজ মাঝ রাস্তায় কয়লার দাম ডবল হয়ে গেল। এরকম হয়? কয়লা খনি থেকে কয়লা উঠেছে, আপনি তারপরে কয়লা কিনে জাহাজে যেতে যেতে তার দাম বেড়ে গেল। এই তো সত্য হচ্ছে। এগুলো, এই সত্যটা আমাকে জানতে হবে, সত্যের জন্য লড়াই করতে হবে, মিথ্যার বিরুদ্ধে লড়তে হবে। হাজার মিথ্যা এরকম করে ওরা তৈরি করছে যাতে মানুষের মগজের দখল নেওয়া যায়, মানুষের মাথায় বীজ ঢোকানো যায়। ব্রিটিশরা যেরকম করেছিল, ভাগ করো আর শাসন করো, দেশটাকে ভাগ করে দিয়ে গেছিল। এই এদের পূর্বপুরুষ। আমি জানলাম মাননীয় বিচারপতি, প্রাক্তন বিচারপতি, এদের এসব আমার বলতে আমার ধৃষ্টতা নেই, কিন্তু ওরা কি জানেন না এসব কথা? এদের এই কীর্তিকলাপ জানেন না? এইসব জিনিস যা আমি বলছি, যদি জানেন ইতিহাস, তবে মানুষকে বলুন। আর ঠিক যেরকম দাপটে আপনি বলছিলেন আগে, সেই দাপট দিয়ে হিম্মত আছে তো বলুন, এরা চোর, এরা চোর, যাদের টিকিট নিয়ে আপনারা লড়ছেন। এসব কথা বলতে পারবেন? অসংখ্য কথা আছে যা করছেন। আমি আপনাদের বলছি যে দুখানা বই অন্তত পক্ষে পড়বেন। একটা চটি, আমাদের গণশক্তি কাগজ পড়বেন। আমাদের কর্মী সভা বলেছে, কিন্তু আমার বড় মুশকিল হচ্ছে, কর্মী সভায় আমাকে জনসভার বক্তৃতা করতে বলে। এটা আমার ভালো না, পছন্দ লাগে না। কর্মী সভায় আমি যা বলতে পারতাম তা এখানে সব বলতে পারছি না। দু এক কথা হয়তো বলবো, কি আমি যাচ্ছি না তার মধ্যে। কথা বাড়াতেও চাই না, দীর্ঘ বক্তৃতা করতে চাই না, কিন্তু আমি আপনাদের খালি বলছি যে পড়তে হবে তো, জানতে হবে তো। চোখ তো অন্ধ করে থাকলে হবে না, মস্তিষ্কের জানলাগুলো বন্ধ করে দিলে তো হবে না। সত্য তো জানতে হবে, সত্যের জন্য লড়াই করতে হবে। না হলে আপনি আমি চলে যাব, আমার তো বয়স হয়েছে 75 পেরিয়ে গেছি, যবে যাব তৈরি আছি, কোনো যাচ্ছে না, আসছে না। তার আগে হাড় গোড় যা পাবে, আমার কি বলে হার্ট ফাট মুক্ত সুখ যা পাবে, অন্যকে যাতে দিয়ে দেয়। আমি যদি ভেন্টিলেশনে থাকি, এখন একটা সুপ্রিম কোর্টের রায় হয়েছে, আমি দিয়ে যেতে পারবো। আমি চেষ্টা করছি কত তাড়াতাড়ি দিয়ে যেতে পারবো। আপনি পরবর্তী প্রজন্মের কথা ভাববেন না? আপনার ছেলে পেলেকে ভালোবাসেন না? আপনার নাতি নাতি, আপনাদের কিছু বলছি না, আমি ওদের সব বলছি, ওদের কথা বলছি। আপনাদের খালি বলছি, আপনারা প্রার্থী হয়ে যাবেন, অন্য প্রার্থীর খোঁজ করবেন না। প্রার্থীর কারো মুখ দেখানোর জন্য আপনাকে অনেকে বলবে, একটা পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সি একজন প্রার্থী, আপনি সবাইকে মুখ দেখাতে পারবে না, কোনো প্রার্থী পারবে না। কিন্তু আমরাই প্রার্থী, আপনারা প্রার্থী। তাদের জন্য বলছি যে জিজ্ঞেস করবেন না যে আপনার ছেলেপুলে, আপনার নাতি নাতনি, তাদের ভবিষ্যৎ কি হবে? আপনি আমি থাকবো না, কিন্তু ভবিষ্যৎ কি হবে, দেশটার ভবিষ্যৎ কি হবে, ভাববেন না আপনি? তাই বলছি, পড়ুন ওই যে আমাদের গণশক্তির ছোট ছোট যা এক একটা কি প্রবন্ধ বেরোয় আমাদের, সেগুলো একটা সংকলন বের করেছি, তার নাম হচ্ছে দেশ বিদ্বেষ। দেশ বিদেশ নয়, দেশ বিদ্বেষ। দেশে কিরকম বিদ্বেষ তৈরি করা হচ্ছে, ঘৃণা তৈরি করা হচ্ছে পরস্পরের বিরুদ্ধে। হিন্দু মুসলমান, মূলত মুসলমানদের, তারপরে খ্রিস্টান, তারপরে অমুক তমুক এসব করছে, আদিবাসীদের মধ্যে লাগিয়ে দিচ্ছে। এরা খ্রিস্টান ধর্ম নিয়েছে, খ্রিস্টান আদিবাসী, এদের জন্য রিজার্ভেশন হবে না, এরা বাকি, এরা নাকি হিন্দু।
আরে আদিবাসীদের আলাদা ধর্ম আছে, তাও উনি জানেন না। কারণ ধর্ম ওগুলো আমরা জানি, পড়াশোনা করেছি আমরা। তাদের নিজস্ব ধর্ম আছে তারা, এবং তারা আদিবাসী, তারা আমাদের আগে ছিলেন। এসব রামায়ণ মহাভারতের আগের যুগে তারা ছিলেন। আমি সেসবে যেতে পারছি না, কি বাইবেল কোরআন এসবের ও আগের যুগে ছিলেন, বহু আগের ব্যাপার এসব। তা নিয়ে বিরাট বিরাট লেখা হয়েছে, সেই ইতিহাসে আমি যাচ্ছি। কিন্তু আমি বলতে চাচ্ছি আপনাদের এটাই, যে এই সত্য এইটা, সেটা জানতে হবে আর বলতে হবে। আর এইটা যে সত্যি কথা কি বলবার জন্য এই বিদ্বেষ বিদ্বেষ যেটা তৈরি করছে মানুষে মানুষে, সেটা যদি তৈরি করতে পারে সর্বনাশ হয়ে যাবে। আর একটা বই বের করেছে আমাদের, বেরোয় আমাদের মার্ক্সবাদী পথ, নির্বাচনের আগে একটা বের করেছে। এটার দাম 100 টাকা বোধহয়, আমার যতদূর খেয়াল করছে। আর এটা হচ্ছে 40 টাকা দাম, মার্ক্সবাদী পথ, তবে ছোট ছোট অক্ষরে লেখা। ও কতগুলো প্রবন্ধ বের করেছে। এই নির্বাচনে আমাদের প্রচারের বিষয় কি? ওটা হাতিয়ার। ধরো বই, ওটা হাতিয়ার। বিখ্যাত কবি, সবাই দুনিয়ার ওর নাম করে। সেটা করতে হবে, সেটা আমাদের প্রস্তুত হতে হবে মানুষের কাছে সেই বার্তা নিয়ে যাওয়ার জন্য। এটা ওটা মাথায় যা এলো তাই বলবো তা না। এই আর একটা, আমরা কালকে পলিট ব্যুরোতে মিটিং ছিল, করেছে। এটা ইশতেহার আকারে ওখানে বেরোবে, সারা দেশের জন্য বেরোবে। আমাদেরও বাংলার এখানে কিছু বামফ্রন্টের আবেদন বেরোবে। এইগুলো নিয়ে যেতে হবে, হাতিয়ারকে নিয়ে মানুষের কাছে যেতে হবে, তাদের কথা শুনতে হবে। পড়াটা কোনো কাজের কথা না, খালি করতে তো হয়, কিন্তু কথাটা তো হচ্ছে পড়াশোনা। আমি বহুবার বলেছি, আবারও বলছি, আবার বিরক্ত হলে আবারও বলবো, যে পড়ে আমরা যা শিখি তার চেয়ে বেশি শিখি শুনে শুনে, মানুষের কথা শুনে। আচ্ছা, বাচ্চারা যখন মা মা বলে প্রথম চিৎকার করে, তখন কি তাদের কিন্ডারগার্টেনে না ক্রেশে কোথাও স্কুলে সেখান থেকে শিখিয়েছে মা মা বলবি? শুনে শুনে ও মা বলতে আরম্ভ করে, মা মা মা, বা বা, এটা আগুন, এটা গরম, এটা হাত দিতে নেই, একবার দেখবে সে তো। আর এটা ওটা মুখ থেকে দিয়ে ওখানে ঢুকবে, মুখের মধ্যে ঢোকাবে বাচ্চা, তারপরে যত আটকান করবে বাচ্চারা। অভিজ্ঞতা থেকে শেখে। স্কুলে আমরা যা পড়েছি, সেগুলো মাস্টারমশাইরা বক্তৃতা করেছেন, পড়িয়েছেন, সে ক্লাস থেকে শিখেছি। ঠিক তেমনি মানুষ যারা ইতিহাস তৈরি করবেন, তার কাছ থেকে শিখতে হয়, তার জীবনের অভিজ্ঞতা শিখতে হয়, তার চাল ডাল নুনের সমস্যা শিখতে হয়, তার ছেলে মেয়েদের বেকারের সমস্যা দেখতে হয়, তার মেয়েদের যে অনেক খরচা করে ছেলে মেয়েকে এমনকি বিদেশেও পাঠিয়েছে, কিন্তু জন্মালে হচ্ছে খায়, মায়ের দুধ খায়, বুকের দুধ খায়, 6 মাস খাওয়ার কথা। কিন্তু আমাকে ডাক্তার হিসেবে আমরা যা শিখেছিলাম, যে ও যদি 2 বছর খায়, খাবে, আটকাবেন না, 6 মাসে বন্ধ করে দেবেন। কিন্তু 6 মাসের পর ওটা যা খাচ্ছে খাবে, তার সঙ্গে পাতলা ভাত, এইসব কি বলে নরম করে এইসব যাটা খেতে শিখবে। আজকে যদি যে বাচ্চা মায়ের দুধ ছাড়া আর কিছু খায় না, 6 মাস বয়স হয়ে গেছে, সেই বাচ্চা খায় না মানে পায় না, পায় না। মা হয়তো খাটে, মায়েরা আমাদের চাইতে বেশি খাটে, ডবলের বেশি খাটে, আর খায় কম, সবাইকে খেতে দিয়ে খায়। তারা এখানে কম আছেন, তাদের কাছে মেয়েদের যেতে হবে। আমার মতো গোপালার লোক গিয়ে পৌঁছে যাবেন, হারিশালে চলে যাবো, তা তো হবে না, তাদের কাছে পৌঁছতে হবে। আর উনি কি সব বলে, সব কন্যাশ্রী আর কি সব, যা হোক কি সব নাম দিয়েছেন উনি, যেগুলো ওই সব করছেন। আর তাদের তো আসল কথাটা বলতে হবে। ওই বাচ্চা দুধ পাচ্ছে না, মুখ পাচ্ছে না, এবং 24 ঘন্টা মায়ের দুধ ছাড়া আর কিছু খেতে নেই, 6 মাস বয়স হওয়ার পর। এটা প্রায় 5 ভাগের 5টা বাচ্চার মধ্যে একটা আমার দেশে। মাত্র আফ্রিকার 2টো দেশ আছে যারা আমাদের চাইতে পিছিয়ে, আর বাকি পৃথিবীর সব দেশ এ ব্যাপারে, এ পাশের পাকিস্তান বলুন, বাংলাদেশ বলুন, এসব আমাদের চাইতে এগিয়ে আছে। কিন্তু তথ্য জানতে হবে, আমাকে মিথ্যার বিরুদ্ধে সত্য জানতে হবে, সেটা মানুষের কাছে নিয়ে যেতে হবে। আমার কথা শেষ হয়ে যাচ্ছে, খালি একটা কথা বলি আপনাদের, যে
ওটা দুটো কথা সবাই জানে, আমি সব জায়গায় বলি, আবারও বলে যাব, যতদিন বেঁচে থাকবো বলে যাব, যে আপনি যত বড় ব্রিগেড করুন না কেন, বুথে যদি আপনি ব্রিগেডের মতো শক্তিশালী মানুষের জমায়েত করতে না পারেন, এ লড়াই লড়তে পারবেন না। আপনার বুথ, আপনার এলাকা, আপনার পাড়া, আপনার গ্রাম, সে পাড়ায় বৈঠক হতে হবে, গ্রামের মানুষের সঙ্গে করতে হবে, বাড়িতে বাড়িতে যেতে হবে। তৃণমূল যে করে, বিজেপি যে করে, তার বাড়িতেও যে যাবেন, যদি ঠেকিয়ে পান্না করে দেয় যাবেন। কারণ আমাদের থেকে মানুষ সরে গেছেন, বিজেপিতে গেছেন, তৃণমূলে গেছেন, তারা ভুল করতে পারেন, তার জন্য আমরা তাদের দোষ দিতে পারি না। এটা আমাদের দুর্বলতা, মানুষের কাছে আমরা সে বার্তা পৌঁছে দিতে পারিনি। মাথা নিচু করে যেতে হবে সেই মানুষের কাছে। আগে যদি সমর্থকদের কাছে যান, তাদের শক্তিকে সংহত করুন, তারপরে যে দুদুল্যমান হচ্ছে, এদিক ওদিক করছে, তার কাছে যান। আর তারপরে যে আপনার সঙ্গে কখনো আসবে না ভেবেছিলেন, তার কাছে যান। আমি আপনাদের এই সারা জীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি, 50 বছর পেরিয়ে গেল এই সব কাজের মধ্যে আছি, আমি বলতে পারি যাকে কখনো পাবো না ভেবেছিলাম, তাকেও পাওয়া যায়, তার সমর্থন আদায় করা যায়। নতুন নতুন মানুষকে নিয়েই তো আমরা বড় হয়েছি, তাই তাদের সঙ্গে আমাদের যোগাযোগ করতে হবে। আরেকটা কথা বলেছিলাম, সেটাও আমার ভয় ছিল যে ব্রিগেডে দাঁড়িয়ে এসব বলছি, পার্টি আমাকে বেরফের করে দেবে না তো, শাস্তি দেবে না তো, কি একটা শোকজ করবে না তো। আমি বলেছিলাম আমাদের পার্টিতে এমন কিছু লোক আছেন যারা পার্টিতে না থাকলে ভালো, আর পার্টির বাইরে এমন অনেক লোক আছেন যারা পার্টিতে আসবার দরকার ছিল। এখনো তোমরা নিরঞ্জন হাউদাস করছিলেন যে এখনো কিছু আছে, মানে আমি তো এইখানে এই জেলায় কি বলে এগরাতে সম্মেলন হয়েছিল, জেলা সম্মেলনের মাঠে আমি প্রথম যখন শুনেছিলাম আগে রাম পরে বাম, এসব কথা যখন শুনেছিলাম, ওই মাঠে আমি বলেছিলাম যে প্রথম শুনলাম আগে রাম পরে বাম, মানে কি বুঝতে পারছি না। শিলিগুড়ি থেকে আসছিলাম আমি ট্রেনে, উঠেছি স্টেশনে, আর ট্রেনে আর যারা আমাদের কম কি বলে বিছানা কম চাদর ফাদর এইসব দেন, তারা বলছেন, হ্যাঁ তারা বললেন তাদের বাড়ি কোথায়, আমি শেষ হয়ে যাচ্ছি। আমি বললাম এটার মানে কি? বলছে আগে রাম মানে আগে বিজেপি, তারপরে তৃণমূলকে ওঠাতে হবে। তাই দেখি আমি আপনাদের বলতে চাই, এই যে কথা, এর থেকে কিছু মানুষ তারা কেউ কেউ মনে করেন তৃণমূলকে দিয়ে বিজেপির বিরুদ্ধে লড়বো, আর কেউ মনে করছেন বিজেপিকে দিয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়বো। এ কথা যারা মনে করছেন, নিজেদের চিন্তা ভাবনা আলাপ আলোচনার মধ্য দিয়ে আপনার মাথা পরিষ্কার করুন। আর যদি না মাথা পরিষ্কার হয়, আমাদের ছেড়ে চলে যান, কোনো আমাদের অসুবিধা নেই। অসুবিধা হবে আপনারা থাকি, আর অনেক লোক আছেন যারা বুঝবেন, তারা আসবেন। সেই সব মানুষের কাছে আমাদের পৌঁছতে হবে। তার উপরে সবকিছু নির্ভর করে না, সেগুলো হবে, তার সব করবে, কিন্তু এই কাজ করবার জন্য সমস্ত শক্তি নিয়োগ করুন। আমি আবারও বলছি, আপনারাই সবার প্রার্থী, এই কথা ভেবেই মানুষের কাছে যান। অর্জুন যেরকম শ্রীকৃষ্ণের কাছে গেছিলেন, কিংবা আমি যারা হিন্দু ধর্ম না মানে অন্য ধর্মাবলম্বী আজকে, যাই হোক আমি সেসব কথায় যাচ্ছি না, কিন্তু পুরাণে ওই সব কথাটাও আছে যে কি বলে জিহাদ আর জিহাদ, মানে একটা হচ্ছে জিহাদ বাইরের লড়াই লড়তে হয়, আর একটা মধ্যে নিজেকে আমি ঠিক পথে চলছি, তো এই লড়াই এ প্রত্যেককে করতে হয়। সেই ধর্মের কথার সঙ্গে এই মোদির কথার কোনো মিল নেই, এবং মোদির যারা ঠাকুরদা যারা এইসব তৈরি করেছিলেন হিন্দুত্বের তত্ত্ব, তারা লিখে গেছেন পরিষ্কার, এর সঙ্গে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই। তাহলে কি কি লিখেছেন আপনারা? তথাকথিত হিন্দুত্ব ইত্যাদি না, এটা একটা রাজনৈতিক প্রকল্প, পলিটিক্যাল প্রজেক্ট। যারা ওই বই পড়েছেন, সাভারকার লেখা কি গোলওয়ালকারের লেখা, ওই পাওয়া যায় এখনো। তারা নাহলে বিজেপিকে বলবেন, আরএসএস কে বলবেন, আরএসএস কে তো আপনারা চেনেন না, বিজেপি কারা করে চেনেন। আরএসএস আপনার সবচাইতে বড়, যারা বিজেপিকে নিয়ন্ত্রণ করে, আপনার পাড়ায় থাকে, আপনার এলাকায় থাকে, আপনি তাদের চেনেন না, কি করছে জানেনও না। জানতে চেষ্টা করতে হবে। কিন্তু আমি বলছি
করবেন আপনি, তারা পরিষ্কার বলেছে যে এটা হিন্দুত্ব কোনো, যেটার কথা তারা বলে, এটা কোনো ধর্মের ব্যাপার নয়। এই যে একটা পলিটিক্যাল প্রজেক্ট, মানে রাজনৈতিক প্রকল্প, যার বড় প্রকল্প হচ্ছে গান্ধী, মহাত্মা গান্ধীর মূর্তি এখানে আমার সামনে দেখতে পাচ্ছি, এদিকে সুভাষ বসুকে দেখতে পাচ্ছি, দূরে কি বলে, আমি ওই আরেকটু দূরে বাম দিকে সামনে ওদের স্ট্যাচু দেখতে পাচ্ছি। যত ঐতিহ্য আছে আমাদের সবকিছু, আমি আপনাদের বলছি, এই কারোর সঙ্গে বিজেপি এই পার্টিকে তুলনা করা যায় না। গান্ধীজিকে হত্যা ছিল ওদের 1 নম্বর প্রজেক্ট, কারণ উনি দেশটা ভাগের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। উনি বলেছিলেন দেশ যদি ভাগ হয় আমার বুকের উপর দিয়ে হবে, আমার মৃতদেহের উপর দিয়ে হবে। তাই গান্ধীকে খুন হতে হয়েছিল। পাকিস্তানে কিছু টাকা বাকি ছিল, তাই দিতে বলেছি। আর এখন প্রজেক্ট হচ্ছে এই মন্দির মসজিদ ইত্যাদি ইত্যাদি। আরে ইয়ে মন্দির, আপনার সুপ্রিম কোর্টে জ্যোতিবাবু বলেছিলেন এইসব কথা। সুপ্রিম কোর্টে গিয়ে বললেন যে আমরা ওখানে ভজন পূজন করতে যাচ্ছি, আমরা ওখানে কোনো গোলমাল করব না। আপনি কথা দিয়ে এসেছিলেন, রাম বলছেন, রামায়ণ বলছেন। রামায়ণ যদি পড়ে থাকেন আপনারাও বুঝে নিন, সেটা রামায়ণে লেখা ছিল প্রাণ যায়, তুলসীদাসের কথা বলছি, প্রাণ যায় পর বচন না যায়, মানে জীবন চলে যাক, বচন যা দিয়েছি, কথা যা দিয়েছি তা এদিক ওদিক হবে। আর সেইটা দিয়ে আপনি ওখানে গিয়ে পড়লেন, ওখানে কি বলে ভজন পূজন, সেই কি ভজন গাইলেন আপনি ওখানে, আর এক ধাক্কা দো বাবরি মসজিদ তোড় দো। আর তখন থেকেই, তার আগের থেকেই নারা দিয়েছিলেন, মানে ডাক দিয়েছিলেন যে जो माने बाबरी मस्जिद भेगे ये पहला झांकी है, काशी मथुरा बाकी है। ये प्रोजेक्ट पॉलिटिकल प्रोजेक्ट এই আর তারপরে এই এনআরসি যা দেখছেন, এই যা হচ্ছে আপনার, অর্থাৎ ভাগ করো, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করো। এক প্রজেক্টের দেশ স্বার্থ, আমেরিকা থেকে ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করতে হচ্ছে দেশকে। স্বাধীনতার এত বছর পরে আমাদের সংবিধানের মৌলিক নীতিগুলো বদলে দেওয়ার চেষ্টা হচ্ছে। লড়াইটা তাই মনে রাখবেন, অনেক অনেক এরকম সব আক্রমণ আসবে। আর আমরা বিশ্বাস করি যদি আপনি বুক ঠুকে দাঁড়ান, একবার দাঁড়াও তো সবে, যার ভয়ে ভীত তুমি সে অন্যায় ভীরু তোমাছে, যখনই জাগিবে তুমি তখনই সে পলাই বেঁধে পথ কুকুরের মতো সংকোচে সৎশ্বাসে যাবে মিশে। রবীন্দ্রনাথ। এবার ফিরাও মোড়ে, ওই কবিতার অংশ রবীন্দ্রনাথ বহু জায়গায় আমি বলি, তার কারণ রবীন্দ্রনাথ বুঝতে পেরেছিলেন শেষ জীবনে যখন এগোচ্ছেন যে এবারে ফিরতে হবে, যে রাস্তায় চলছি, তখন উনি নিজেই বলছেন এবার ফিরাও মোড়ে। আমি আপনাদের প্রত্যেককে আবেদন করছি, ভাবুন একবার, এবার ফিরাও মোড়ে। ওই রাস্তা, সেই রাস্তা, যে রাস্তায় এইসব থেকে মাতঙ্গিনী, মা মাতঙ্গিনী স্ট্যাচু ওখানে দেখতে পাচ্ছি, যারা জীবন দিয়েছিলেন, বিরাট লেখাপড়া জানতেন তা না, একটা গরিব বাড়ির, শ্রমজীবী বাড়ির মহিলা, তিনি সামনে দাঁড়িয়ে বুক পেতে দিয়েছিলেন। সেই মাটিতে যারা জন্মেছে, যেখানে তাম্রলিপ্ত সরকার হয়েছে, সেই মাটিতে যারা জন্মেছে, সেই সব ঐতিহ্যের কথা স্মরণ রেখে আজকে দাঁড়ান, এবার ফিরাও মোড়ে, একবার ফিরে দাঁড়ান, ঘুরে দাঁড়ান। ওই কথাটা একবার দাঁড়াও তো সবে, ওই আহ্বানটা নিয়ে যাবেন। জয় আপনাদের হবে যদি আপনারা এই পথে থাকেন। যদি সুযোগ থাকে আপনাদের আমার সম্বর্ধনা জানাবার, ধন্যবাদ জানাবার সুযোগ হবে, আসবো এখানে। আপনাদের সবাইকে ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা, লাল সালাম।